আজ আপনি শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের কাহিনী পাষাণের ক্ষুধা। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। এই গল্পে অভিনয় করেছেন অভিক, অপূর্ব, রীতি এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। গরমের ছুটিতে পুরী যাওয়া আমার কাছে নতুন কিছু নয়, তবে এটাও ঠিক ইদানিং বেশ কয়েক বছর যাওয়া হয়নি। সুতরাং ওখানকার সাম্প্রতিক চেহারাটা আমার দেখা ছিল না। বরাবরই হঠাৎ করে গিয়ে পড়ি, একটা কি দুটো দিন যে কোনো হোটেলে উঠে বাড়ি খুঁজে নিয়ে সেখানে চলে যাই। নিজের চোখে না দেখে চিঠিতে বা পরের নির্বাচনের ওপর নির্ভর করে বাড়ি ভাড়া করলে ঠকতে হয়। এ আমি অনেকবার দেখেছি। সে পুরী বলুন বা কাশী বলুন অথবা মধুপুর, শিমুলতলা, দেওঘর, যেখানেই বলুন না কেন, আপনার চক্ষে সুবর্ণ বর্ষে, হয়তো ওই কথাটাই ঠিক। মুদ্রা কথা হলো, যেখানে 1 মাস 1.5 মাস থাকতে হবে সে জায়গাটা পছন্দসই না হলে যাত্রাটাই যেন কেমন মাটি হয়ে যায়। কিন্তু এবার পুরী গিয়ে বেশ হকচকিয়েই গেলাম। স্টেশনেই হোটেলের লোক এসে ধরে, বারবার এমনটাই দেখে এসেছি। কিন্তু এবার একটা জনপ্রাণীও দেখতে পেলাম না। পাণ্ডার ছড়িদার আচমকা একবার চোখাচোখি হতে একটা শুষ্ক হাসি হেসে কোথায় যে সরে পড়ল তার টিকিটিও দেখতে পেলাম না। তবু তখনও অতটা বুঝিনি। থোড়াই কেয়ার করি এমন ভঙ্গিতে গিয়ে রিক্সা নিয়ে রওনা দিলাম বিজয়দার হোটেলের দিকে। স্বামী স্ত্রী দুটো তো মানুষ, যে কোনো একটা ছোট্ট ঘর পেলেই চলে যাবে, অত কিসের আর ভাবনা। বিজয়দার হোটেলের সামনে রিক্সা পৌঁছতে নামার আগেই দেখলাম বাক্স বিছানা নিয়ে শুকনো মুখে আরও 2টি দল বাইরে বসে আছে। ভাবগতিক দেখে বুঝলাম তারাও সম্প্রতি এসেছেন। কিন্তু বাইরে কেন? তবে কি ঘরটর কিছু? তবে যে কি, বিজয়দার মুখের দিকে চেয়েই বোঝা গেল। সেই চিরপ্রসন্ন এবং চিরপ্রশান্ত মুখখানিতে সাদর অভ্যর্থনার আলো তো ফুটলই না, বরং বিব্রত ভ্রুকুটি ঘনিয়ে এলো। দ্রুত কাছে এগিয়ে এসে বললেন, এ কি কাণ্ড! একটু খবর দিয়ে আসতে নেই? বৌমাকে শুদ্ধ নিয়ে ছি 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 ছি! দেখো দেখি কি ছেলে মানুষই কাণ্ড! আরে বাবা, পুরী কি আর সে পুরী আছে এখন? না 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 না, নেমে আর কাজ নেই। সোজা চলে যাও লক্ষ্মীদির ওখানে, যদি উনি কোনো রকম ব্যবস্থা করে দিতে পারেন। আমার এখানে এনারা সেই ভোরের প্যাসেঞ্জার এসে বসে আছেন। বিকেলে যদি কেউ যায় তো সেই জায়গায় এনারা ঢুকবেন। তবে তাও বলি, সে ভরসা বিশেষ নেই। যায় তো 2টি কলেজের ছেলে আছে, তারাই যেতে পারে, আর তো যাওয়ার মতো কেউ নেই। তখনও এর পরের পরিস্থিতির গুরুত্বটা ঠিক বুঝতে পারিনি। বুঝলাম তখন লক্ষ্মীদি থেকে হেমন্তদা, নীলমোহন থেকে অপ্রতিপাণ্ডা, সকলের হোটেল থেকে যখন ফিরে আসতে হলো। চক্রতীর্থ থেকে স্বর্গদ্বার কোনো হোটেল দেখতে বাকি রাখলাম না। খড়ের ঘর থেকে 4তলা বাড়ি পর্যন্ত সর্বত্রই সেই একই কথা, ঠাঁই নাই, ঠাঁই নাই। ইস, একটু আগে থাকতে খবর দিয়ে যদি আসতে পারতাম। হোটেলের পালা শেষ হতে ধর্মশালা নিয়ে পড়া গেল। ভারত সেবাশ্রম সঙ্গে তো ঢোকাই গেল না। গোটা উঠোন জুড়ে আশ্রয় প্রার্থীর দল বসে বাক্স বিছানা নিয়ে। তার মধ্যেই খাবারওয়ালা বাঁক নামিয়ে যেভাবে সিঙাড়া, রসগোল্লা বিক্রি করছে, মনে হলো অবস্থাটা এনারা বেশ মানিয়ে নিয়েছেন। অর্থাৎ এখানেই 10 শালা বন্দোবস্ত এনাদের। এরই মধ্যে মাথার ওপরে সূর্য এবং সমানে রিক্সাওয়ালার মেজাজ মধ্য গগনে পৌঁছে গেছে। দুজনেরই উত্তাপ অসহ্য। শেষের উক্তিটি তো প্রতি মুহূর্তে ভয় দেখাচ্ছে যে সে এবার আমাদের রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাবে এবং তার এই হয়রানির জন্য 10টি টাকা অন্তত আদায় করে তবে ছাড়বে। তবু তাকেই বাবা বাছা করে শহরে গেলাম। মস্ত মস্ত ধর্মশালা হয়েছে আজকাল, কোথাও কি এতটুকু মাথা গোঁজার ঠাঁই মিলবে না? কিন্তু হায়, প্রভু জগন্নাথই দেখা গেল সেদিন বিরূপ আমাদের ওপর। ঘর তো দূরের কথা, কোনো ধর্মশালার দালানে পর্যন্ত ঠাঁই হলো না আমাদের। অগত্যা সে রিক্সাওয়ালাকে 5 টাকা আক্কেল সেলামি দিয়ে নতুন একটা রিক্সা নিয়ে বিজয়দার কাছেই ফিরে এলাম। আবার
আর কিছু না হোক তার অফিসে মালগুলো রেখে হাতে মুখে একটু জল তো দিতে পারবো, দুটো ভাতও হয়তো কোনো না কোনোভাবে মিলে যাবে। মিললেও তাই। আমাদের অবস্থা দেখে বিজয়দা প্রচুর দুঃখ প্রকাশ করলেন। তার গিন্নি এখানে থাকলে বৌমাকে অন্তত সেখানে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারতেন, একথা বারবার জানালেন। গিন্নি এখানেই থাকেন চিরদিন, নেই কেন প্রশ্ন করতে দেখলাম বিজয়দা একটু বিব্রত হয়ে পড়লেন। সন্দেহ হলো ভিড় দেখে বিজয়দাই বৌদিদের দেশে পাঠিয়েছেন। সে জায়গায় দুটো ঘরে 8টা সিট পড়েছে। বিজয়দা নিজে শুচ্ছেন অফিস ঘরে। যাই হোক, বিজয়দা অবশ্য করলেনও ঢের। মোটামুটি হোটেলের চাপ কমতেই নিজে দুটো ভাত মুখে গুঁজে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ি বা ঘর কোথাও ভাড়া পাওয়া যায় কিনা সেই খোঁজে। যা হোক একটা ব্যবস্থা তিনি করে দিতে পারবেন এই আশ্বাসটা বেশ জোর গলাতেই বললেন বারবার। কিন্তু বিধি যেদিন বাম হন সেদিন পোড়া শোল মাছও জলে পালিয়ে যায়। হে তো সামান্য একটা ঘর ভাড়া। অত বড় পুরী শহরে ওধারে চটক পাহাড় থেকে এধারে চক্রতীর্থ, কোথাও একখানা বাসের উপযোগী ঘর পর্যন্ত পাওয়া গেল না, বাড়ি তো দূরের কথা। স্বর্গদ্বারের পুরনো বস্তিতে অন্ধকার গলির মধ্যে 2-1খানা ঘর যা খালি পাওয়া গেল, তাতে আর যাই হোক শহরের মানুষ থাকতে পারে না। নোনা ধরা দেওয়ালে ইট বেরিয়ে পড়েছে, জানালা দরজার পাল্লা নেই, পুরো যাওয়া আছে, বন্ধ হয় না। এই রকমই অবস্থা। পা অবসন্ন, মন ক্লান্ত ও বিরক্ত, বিজয়দা বিব্রত। এই অবস্থায় যখন শেষ পর্যন্ত আবার বিজয়দার আস্তানায় ফিরে এলাম, তখন ফেরার এক্সপ্রেসের আর মাত্র 20-25 মিনিট সময় বাকি। ফিরতে যখন হবে এই এক্সপ্রেসেই ফিরব, রিজার্ভেশন নেই। তা না থাক, রেলের স্কুলে পড়াই, ছাত্র এদিক ওদিক ঠিক জুটে যাবে। তা না হলেও পাস যখন দেখাবো নিশ্চয়ই একটা আধটা জায়গা করে দেবেই রেলের লোকেরা। 20-25 মিনিট মাত্র বাকি আছে, সে তথ্যের ওপরও তত জোর দিইনি। রিকশায় তো চেপেই আছি, বাক্স বিছানাও যখন কিছু খোলা হয়নি তখন অত ভাবনা কি, পৌঁছে যাবই একরকম করে। এ কথাই ভাবতে ভাবতে বিজয়দাকে বললাম। বিজয়দা দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করতে পারলেন না। ভরসা করে থাকো হে কথা বলারও উপায় নেই তার। কিন্তু হোটেলে ফিরে গিন্নির কাছে প্রস্তাবটা করতেই সে এক হাত জিভ কেটে বলল, বাপ রে, তাই কখনো হয়? এখানে এসে জগন্নাথ দর্শন না করে চলে যাব? সে আমার গলা কেটে পেললেও পারবো না। মণিকোটে না পৌঁছতে পারি, বাইরে থেকে একবার দর্শন করলেও তো শান্তি। এমনি ফিরে যাওয়া, না না, সে আমি পারবো না। কিন্তু এদিকে সময় যে একেবারেই নেই। এখন যদি ওঠো তাহলেও গাড়ি পাওয়া গেলেও যেতে পারে, তা না হলে তো। সে না পাই না পাবো, না স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকবো সারা রাত, আর না হয় সকালে প্যাসেঞ্জারে চাপবো। এই তো পথে বসেই 4 দিন কেটে গেল, রাতটা কি আর কাটবে না? আর বকাবকি করেও লাভ নেই, কারণ এইটুকু সময়ের মধ্যেই 5 মিনিট কেটে গেছে। এরপর হেলিকপ্টার ছাড়া আর ও গাড়ি ধরা সম্ভব নয়। হতাশ হয়ে বিজয়দার মুখের দিকে চাইলাম। বিজয়দার মুখেও সেই প্রসন্নতা আর নেই। তবু ক্লান্ত মুখে একটা হাসির ভঙ্গি করে বললেন, বসো তাহলে, কি আর করবে, চাটা খাও, তারপর বৌমাকে নিয়ে মন্দিরটা ঘুরে এসো। বরং শেষ অবধি আর কিছু না হয় আমরা 2 ভাই বাইরে একটা বিছানা পেতে শুয়ে পড়বো, আর বৌমাকে অফিস ঘরে ঘুমিয়ে পড়তে বলবো। একটা রাত তো ও কেটে যাবে, আর তো কোনো উপায়ও নেই। সম্ভবত সর্বশেষ পরীক্ষাটিতে তার প্রতি নিষ্ঠাটা সত্য প্রমাণিত হতে জগন্নাথ কিছুটা সদয় হলেন। বিজয়দার হোটেলে যে গোয়ালাটি দুধ যোগায় তার নাম ভীম। নামেও ভীম, আকৃতিতেও তার কাছাকাছি। টাকা কালেকশনে এসে বিজয়দার জন্য অপেক্ষা করছিল। সে আমাদের কথাবার্তায় ব্যাপারটা আঁচ করে নিয়ে বলল, বাবু কি এদিকে কোনো ঘর পেলেন না? অলস কৌতূহল ভেবে বিরক্তি বোধ হলো, কিন্তু গিন্নি যাকে বলে ডুবে যাওয়া মানুষের খড়কুটো আঁকড়ে ধরার মতো করে তাকে অবলম্বন করল। সাগ্রহে সহোৎসাহে একেবারে তার সামনে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ বাবা, দেখো না, জগন্নাথ এবারে কি মুশকিলেই না পেলেন, না হোটেলে আর না কোনো বাড়িতে। কোথাও এতটুকু ঠাঁই হলো না। তা আছে নাকি বাবা তোমার সন্ধানে কোনো ঘরটর? ভীম উত্তর দিল, সন্ধান যে নেই তা বলবো না, কিন্তু ঘর নয়, একটা গোটা বাড়ি, মস্ত বড় বাড়ি।
তারা ভাড়া টাড়া দেয় না, দেওয়ার প্রশ্নই নেই। আমার বউ আর দাদামশাই ওখানকার দারোয়ান কাম কেয়ারটেকার। আপনারা যদি চান সে বলে কয়ে ব্যবস্থা করে দিতে পারি, যতদিন খুশি থাকতে পারেন। কারণ যাদের বাড়ি তারা কোশমিনকালেও এখানে আসেন না। কোনো আত্মীয় স্বজন যে কেউ আসে তেমনও কখনো দেখিনি। আর যদি কেউ আসে চিঠিপত্র দিয়ে তো আসবে নাকি, হ্যাঁ? তখন কি আর আপনারা কোনো ব্যবস্থা করে নিতে পারবেন না? এই বলে ভীম তার গুন্ডি খাওয়া কালো দাঁতগুলো বিকশিত করে একটা হাসির ভঙ্গি করল। ভাড়া নয়, এমনকি বাড়িওয়ালাকে বলে অনুমতি নিয়ে থাকাও নয়, নিতান্তই চাকর বাকরদের অনুগ্রহে বাস করা। ব্যাপারটায় আমার মন একেবারেই সায় দিল না। কিন্তু গিন্নি ততক্ষণে রীতিমতো উদ্দীপিত হয়ে উঠেছে। মনে হয় আমার মনের ভাবটা অনুমান করে নিয়েই সে আমাকে একেবারে পাশ কাটিয়ে বিজয়দার শরণাপন্ন হলো। জিজ্ঞেস করল, আপনি কি বলেন? একটু ওকে জিজ্ঞাসা করে দেখবেন নাকি বাড়িটা কোথায়, কত বড়? সত্যি সত্যি গিয়ে ওটা যাবে তো, নাকি পোড়ো বাড়ি? বিজয়দা ভীমকে জেরা করে যেটুকু তথ্য আদায় করতে পারলেন তা অবশ্য বেশি কিছু নয়। মোদ্দা কথা, বাড়িটার কথা বিজয়দা জানেন। চক্রতীর্থ ছেড়ে বহু দূরে বাড়ি। বাড়িও নয়, তাকে প্রাসাদ বলাই নাকি উচিত। সে বাড়িতে কেউ আসে না এটাও যেমন ঠিক, বাড়িটা মাঝে মধ্যে সারিয়ে বাসযোগ্য করে রাখা হয় এটাও ঠিক। অর্থাৎ পোড়ো বা পুরনো হানাবাড়ি নয়। সুতরাং একবার গিয়ে দেখে আসাই যায়। দোষ অনেক দেখানো যেত, কিন্তু গিন্নি তার কোনোটাই দেখতে রাজি নয়। কাজেই আমিও সেই বৃথা চেষ্টা করলাম না। স্থির হলো এই ভর সন্ধেবেলায় অতদূর অভিযান করে যাওয়ার চেষ্টা না করাই ভালো। আজকে আমরা এই বাইরে এবং গিন্নি বিজয়দার অফিস ঘরে শুয়েই কাটাবে। কাল ভোরবেলা ভীম যখন দুধ দিতে আসবে তখন তার সঙ্গে মালপত্র নিয়ে রওনা দেব আমরা। সে ওই বাড়িতে আমাদের রাখার ব্যবস্থা করে দিয়ে চলে যাবে। গিন্নি জোর করে অগ্রিম বকশিস হিসেবে ভীমের অনিচ্ছুক হাতে একটা টাকা গুঁজে দিল। পরদিন বাড়িটায় উপস্থিত হয়ে গিন্নির উৎসাহ কিছুটা যেন মন্দীভূত হল। সত্যি বাড়ি এটা নয়, এটা যেন একটা প্রাসাদ বা একটা কেল্লাই বলা যেতে পারে। এখানে যেমন কালচে ধরনের বেলে পাথর হয়, আগাগোড়া বড় বড় সেই পাথরে গাঁথা বিরাট কম্পাউন্ডের মধ্যে। কম্পাউন্ড অর্থে বাগান নয়, বালির পাহাড় বা মরুভূমির মতো অত বড় জনহীন শব্দহীন বাড়িটা যেন একা নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, অথবা সোজা কথায় বলা যায় একেবারে থমথম করছে। বহুকাল পরে এই মাত্র গত বছরেই নাকি একবার মেরামত হয়েছে। সুতরাং দরজা জানালাগুলো ভাঙা বা নোনা ধরা দেওয়াল, পোড়ো বাড়ির চিহ্ন বিশেষ কিছু নেই। তবুও অত বড় বাড়িতে আমরা দুটো মাত্র প্রাণী থাকব। গিন্নি পাংশু মুখে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাড়িটার দিকে চেয়ে রইল। ভেতরে যাওয়া বা জিনিসপত্র গুছিয়ে তোলা কোনোটাতেই তার তেমন উৎসাহ দেখা গেল না। গতিক দেখে একসময় চুপি চুপি বললাম, শোনো, দরকার নেই, চলো ফিরে যাই। দর্শন তো কাল হয়েছে, আজ ফিরে যেতে দোষ নেই। এখন গেলে প্যাসেঞ্জারটা ধরতেও পারবো। শ্রীমতী বোধহয় খুব একটা প্রতিবাদ করতো না, কিন্তু ভীম প্রবল প্রতিবাদ করল। গিন্নির শুষ্ক মুখ আর আমার মৃদু কণ্ঠস্বরে আমাদের মনের ভাব অনুমান করতে তার বিশেষ অসুবিধে হয়নি। সে একেবারে চেঁচামেচি জুড়ে দিল, কি বলছেন কি আপনারা? এ বাড়ি ভাড়া দিলে যে কেউ লুফে নিত। কি দৃশ্য সামনে, কত ফাঁকা! তাছাড়া দেখাশোনা করার জন্য লোকও তো রয়েছে। আশেপাশের ওই বড় বাড়িগুলোতেও এক আধজন করে মালি বা দারোয়ান থাকে। এ সময় লোকজনও আছে বেশিরভাগ বাড়িতে। একটা হাঁক দিলে কত লোক এসে পড়বে। তবে এত ভয় কিসের আপনাদের? এতদূর পর্যন্ত এসে থামলেও ঠিক ছিল, কিন্তু এবার এলো মোক্ষম অস্ত্র। ভীম আবার বলল, জগন্নাথ আপনাদের উপর সদয় হয়ে এই যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন। এখন যদি সুযোগ আপনারা হাতছাড়া করে দেন তাহলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা হবে। আমরা আর কিছু বলতে পারলাম না। দৃশ্য যে চমৎকার তা মানতেই হলো।
সামনেই সুবিশাল বিস্তৃত এবং অবারিত সমুদ্র, কোনো কুশ্রী বাড়ি কিংবা কুৎসিত রকমের ভিড় দৃষ্টিকে বাধা দেয় না। আর তাছাড়া আমরা তো এখন নিচে দাঁড়িয়ে আছি, ওপরের বারান্দা থেকে নিশ্চয়ই আরও বহু দূর পর্যন্ত দেখা যাবে। আশেপাশের বাড়ির কথাও ভীম যা বলছে তাও খুব একটা মিথ্যে নয়। একেবারে কাছে না হোক, কাছাকাছির মধ্যে দু একটা বাড়িতে দামি শাড়ি শুকোচ্ছে, তা এখান থেকেই নজরে পড়েছে আমার। আমাদের এই দ্বিধা ও দোলচাল চিত্ততার মধ্যেই ভীম একসময় মালপত্র নিয়ে বারান্দায় নামিয়ে রেখে এলো। তারপর হাঁকটাক করে তার দাদা শ্বশুরকেও খুঁজে বের করলো বললাম এই জন্যই যে সত্যি যাকে খোঁজা বলে তা না করলে তাকে দেখা যেত না, অথচ সে আমাদের শব্দ পাওয়া পর্যন্ত আমাদের প্রায় সামনেই দাঁড়িয়েছিল। এই লোকটাকে দেখে চারিদিকে চেয়ে যেটুকু উৎসাহ এসেছিল সেটুকুও ফিকে হয়ে গেল। লোকটা কেমন যেন একটু সামনের দিকে ঝুঁকে রয়েছে, দৃষ্টি ঘোলাটে, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা আমাদের প্রতি বিতৃষ্ণা ভাব। পরে অবশ্য বুঝেছিলাম হে বিতৃষ্ণা তার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে। এত বড় বাড়ি পড়ে আছে, কিন্তু সে দেখলাম সেখানে থাকে না। বাড়ির পূর্ব দক্ষিণ প্রান্তে দুটো তাল গাছের গুঁড়ি ঘষে লতা পাতা দিয়ে একটা পর্ণকুটির তৈরি করে তার মধ্যেই সে থাকে। পর্ণকুটিরটা নিতান্তই সামান্য, তার কোলে দু একটা আকন্দ ও নারায়ণী সেনার গাছ। লোকটার নাম কীর্তন। সেই কুটির বা ঝোপড়ার দরজাতে, অবশ্য ঠিক দরজা না, আসলে একটা আগর বলা যেতে পারে, সে এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। ভীম হাঁকটাক করে এগিয়ে যেতে নজরে পড়ল। গিন্নি এবার তার নিরুৎসাহ গোপন করল না, বলল, ও বাবা ভীম, তোমারও দাদা শ্বশুর দেখছি তো 3 কালগত তুত্তুরে বুড়ো, ওর ভরসা এখানে থাকবো কেমন করে? বাড়িতে তো জলও নেই, কে বা জল তুলবে আর কেই বা কাজকর্ম করবে? আমি তো আর সব পেরে উঠবো না বাবা। সেসব সমস্যা হবে না মা, এখানে এই পাশেই এক ঝি আছে মাতি, সে সব কাজকর্ম করে দিয়ে যাবে। আর এই যে দেখছেন কীর্তনচন্দ্রকে, এ দেখতে এরকম হলেও এখনো এক গাছা লাঠি নিয়ে দাঁড়ালে 3-3টে লেঠেলের মহড়া নিতে পারে। হাজার হোক জাত গোয়ালা, কবজির জোর কত, বাজার হাট কেনাকাটা সবও পারবে। তবুও আশঙ্কাটা পুরোপুরি গেল না ওর। কীর্তনের মুখের দিকে চেয়ে বলল, কি বলছো, ঝিটি পাওয়া যাবে তো? কীর্তন তার নিষ্প্রভ চক্ষু আমার গিন্নির মুখের ওপর রেখে কেমন একরকম শুষ্ক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, পাওয়া যাবে। জল তোলা, কাপড় কাচা, মশলা পেশা, বাসন মাজা সব করবে। প্রতিদিন 12 আনা দিতে হবে। সারাদিন রাখতে হলে দুপুরে ভাত দিতে হবে। আর যদি রাত্রে থাকতে হয়? না 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 না, রাত্রে থাকবে না, ভোরে আসবে, রাত্রে আগিয়ে চলে যাবে। ও কি হবে গো, এত বড় বাড়িতে তুমি আর আমি থাকতে পারবো? হ্যাঁ বাবা ভীম, তা রাত্রে তুমি এসে থাকতে পারো না? না হয় তোমাকে কিছু দিতাম। আমার 8টা-10টা গরু মা, রাত 2টোয় উঠে গোয়ালে ধোয়া দিতে হয়, রাত 4টে থেকে গায়ে ধোয়া শুরু হয়, নইলে আমার আর থাকতে কি বাধা বলুন? তবে উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকালো সে। চারিদিকে ভালো করে তাকিয়ে একবার দেখে নিলাম। নতুন রৌদ্রে ঝলমল করছে চারিদিক। নীল সমুদ্র আরও নীল হয়ে উঠেছে নির্মেঘ আকাশের প্রতিফলনে। বড় লোভনীয় দৃশ্য, আর বাতাস বড়ই মধুর। সমস্ত দেহটা যেন জুড়িয়ে দিচ্ছে। প্রকৃতির এই চেহারার দিকে চাইলে কোনো বিপদের কথা আন্দাজই করা যায় না। সন্ধে এবং অন্ধকার এখনো বহু দূর। দেখাই যাক না, যাহাই 52 তাহাই 53। একটা তো রাত কেটেই যাবে, তেমন একটা অসুবিধে হবে না। কাল সন্ধ্যের আগেই চলে যাব। নীল সমুদ্র দেখতে দেখতে বোধহয় নেশা হয়ে গিয়েছিল। সেই নেশা গিন্নিকেও খানিকটা পেয়ে বসেছিল। সেও সেই প্রকাণ্ড প্রকাণ্ড ভেঙে পড়া ঢেউগুলো দেখতে দেখতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল। সেই অবসরে কীর্তন দোতলার একটা ঘর খুলে ঝাঁট দিতে লেগে গেছে।
ভীম মালপত্র উপরে তুলে নিজেই 2 বালতি জল দিয়েছে ওপরের বাথরুমে। এরপর আর ধুলো পায়ে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর আমরাও কোনো প্রশ্ন তুলতে পারলাম না। কিন্তু দিনের উৎসাহ রাতে মিলিয়ে গেল। দিনের আলোর রেশ মেলাবার আগেই মিলিয়ে গেল মনের আলো। এ বাড়িতে যে ইলেকট্রিক নেই সেটা আগে কেউ বলেনি। বিশেষ লাইন আছে, সুইচ আছে, হোল্ডার আছে, অথচ কারো মধ্যে প্রাণ শক্তিটুকু নেই। অবশ্য এটা আমাদের বোঝার কথাও নয়। হুঁশ হলো যখন বিকেলে বেড়াতে যাওয়ার আগে কীর্তনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাল্ব কি পাওয়া যাবে নাকি কিনে আনতে হবে 2-1টা? বাল্ব? ও বাল্ব দিয়ে কি হবে? বিজলি কোথায়? তার মানে জেরা করে যা জানা গেল তা অতি পরিষ্কার। এখানে ইলেকট্রিসিটির কোনো লাইন নেই। প্রায় 2 বছর হলো এ বাড়িতে কেউ আসেনি। বর্তমান মালিক এ বাড়ি বিক্রি করে দেবেন বলে বিজ্ঞাপন দিয়েছিলেন। বাড়ির চেহারা দেখে কেউ আর দাম পর্যন্ত জিজ্ঞাসা করেনি না। সেই জন্য এই কিছুদিন আগেই বাড়ি মেরামত করা হয়েছে। এখন যে বসবাসের যোগ্য মনে হচ্ছে এই হলো তারই ফল। আবারও বিজ্ঞাপন দিয়েছেন কর্তারা, কিন্তু এতদিন ধরে এ বাড়ি ভাঙা আর পতিত অবস্থায় দেখা গেছে যে আর কেউ দেখতেও চায় না। তা তো হলো, কিন্তু এখন আমাদের উপায় কি? হোটেলে থাকবো বলে এসেছিলাম, লণ্ঠন আনার কথা তাই মনেও পড়েনি। তাই এই যা জোর হাওয়া দিচ্ছে দেখছি, মোমবাতি প্রদীপ কোনো কিছু তো জ্বালাও সম্ভব না। হে অগত্যা আবার ওদেরই শরণাপন্ন হলাম। জিজ্ঞেস করলাম, তা হ্যাঁ বাবা কীর্তন, কি হবে এখন? আমি কি করে জানবো কি হবে? ওসব আমার দরকার পড়ে না। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি শুয়ে পড়ি। কখনো কখনো ওঠার দরকার হলে অন্ধকারেই উঠি। একটা প্রদীপ আর তার দেওয়াশলাই আছে। কখনো কখনো দরকার পড়লে সেটাতে আলো জ্বালাই। এদিকে আমি কোথায় পাবো? হ্যাঁ তা অবশ্য ঠিক। মাতিকে একবার বলে দেখো না। বেশ উৎকণ্ঠিত হয়ে প্রশ্নটা করি এবং শেষ পর্যন্ত মাতি বা মাতঙ্গিনী ব্যবস্থা করে দেয়। প্রতিদিন 1 আনা ভাড়ায় নিজের অদ্বিতীয় হ্যারিকেনে তেল ভরে জেলে দিয়ে যায়। সে নাকি এমনই আলো, আমরা তা জ্বালতে পারবো না। আলোটির আরও একটা গুণ দেখলাম, সামান্য বাড়াতে গেলেই এমন ধোঁয়া বের হতে থাকে যে দেখতে দেখতে চিমনি অন্ধকার হয়ে যায়। অগত্যা আবার সেই চিমনি মুছে যেমন মিটমিট করে জ্বালিয়েছিল সেই অবস্থাতেই রেখে দিতে হলো। ওতেই যা আলো টালো হয় আর কি। এরপর আর বেড়াতে যাওয়ার রুচি বা সাহস কোনোটাই রইল না। প্রতি মুহূর্তেই আশা করছিলাম যে বিজয়দা আসবেন একবার খবর নিতে। অবশ্য স্বার্থপরের মতোই আশা করছিলাম হয়তো, কারণ তার হোটেলের যা অবস্থা, বাইরে বেরোনোই মুশকিল, তাও আবার এত দূর। একটা সুবিধে ছিল যে পাণ্ডাকে খবর পাঠানো হয়েছিল রাত্রে প্রসাদ পাঠানোর জন্য, অর্থাৎ রাত্রে রান্নার হাঙ্গামা ছিল না। গিন্নি বলল, কালও যদি এখানে থাকতে হয় দুপুরে রাত্রে রান্না সেরে রাখতে হবে। আর তুমি বাবু পয়সা খরচ করে একটা নতুন লণ্ঠন কিনে এনো। এই আলোতে আর থাকতে পারবো না, এর থেকে অন্ধকারে থাকা ঢের ভালো। হ্যাঁ, কাজও নেই কামাইও নেই, আবার মুক্তির অবসরও নেই। এই অবস্থায় আমরা দুটি প্রাণী অন্ধকারে চুপচাপ বারান্দায় বসে রইলাম। বাড়িওয়ালার একটা অব্যবহার্য নড়বড়ে তক্তপোষ পড়েছিল ঘরে, সেটাকে আগেই বের করে নিয়েছিলাম বারান্দায় বসবার প্রয়োজন হবে বুঝে। এখন তাতেই খবরের কাগজ পেতে বসলাম। দেখতে দেখতে চারিদিক আচ্ছন্ন করে অন্ধকার নেমে এলো। সে অন্ধকারে আকাশ আর সমুদ্র একেবারে মিলেমিশে একাকার হয়ে গেল। শুধু মাঝে মধ্যে ঢেউ ভেঙে পড়ার শব্দ আর ফসফরাসের আলো ছাড়া সমুদ্রের অস্তিত্ব লোপ পেয়েছে। সব অন্ধকার। দূরে দূরে 2-1টা বাড়িতে যে আলো দেখা যাচ্ছে সেগুলোকেও আকাশের তারা বলেই মনে হয়। একসময় প্রায় আধ ঘন্টার মতো সেই আলোগুলোও নিভে গেল। বুঝলাম এদিককার কারেন্ট বন্ধ হয়ে গেছে। পুরীতে এটা প্রতিদিনের ঘটনা। এই অন্ধকারের মধ্যেই একসময় মুটে এসে প্রসাদ দিয়ে গেল। সেও এক বিচিত্র ব্যাপার। 19-20 বছরের জোয়ান ছোকরা
কিন্তু কিছুতেই সে ওপরে উঠতে রাজি হলো না। বেশ দৃঢ় স্বরেই জানিয়ে দিল যে নিতে হয় নাও, না হলে আমি প্রসাদ নিয়ে ফিরে যাচ্ছি। মোদ্দা কথা, এ বাড়িতে সে এই অন্ধকারে ঢুকবে না কিছুতেই, এমনকি রকে পর্যন্ত উঠবে না। সিঁড়ির শেষ প্রান্তে দুটো বাঁধানো চত্বরের মতো রয়েছে, তারই একটাতে গুন্ডি বা হাঁড়িগুলো নামিয়ে দিয়ে সে চলে গেল। রাগ হলো খুব, একবার মনে হলো ফিরিয়ে দিই, কিন্তু তারপরেই মনে পড়ল সেই চিরকালীন প্রবাদ বাক্য, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। শেষ পর্যন্ত সামলে নিলাম, একেই যাচা অন্ন, তার ওপর মহাপ্রসাদ, ফিরিয়ে দেওয়াটা ঠিক নয়। তাছাড়া ঘরে কিছু নেইও, এই নিবন্ধপুরীতে কোনো খাবারওয়ালাও ঢুঁ মারবে না যে রসগোল্লা জাতীয় কিছু কিনে খাবো। এই প্রসাদ ফিরিয়ে দিলে একেবারে পেটে খিল দিয়েই শুয়ে থাকতে হবে। অগত্যা নিজেরাই গুন্ডিগুলো বুকে করে তুলে ওপরে নিয়ে এলাম। নির্জন ঘর, কর্মহীন উৎসাহহীন জীবন, সমুদ্রের উদ্দাম ঠান্ডা বাতাস, সঙ্গে তেমন বইপত্রও নেই যে একটু পড়াশুনো করব। অবশ্য থাকলেও বিশেষ সুবিধে হতো না, পড়ার মতো আলো নেই। খবরের কাগজটাও পাওয়া যায়নি। এখানে কে কাগজ দিতে আসবে? শুধু দুই প্রৌঢ় এবং প্রৌঢ়া মুখোমুখি বসে থাকা। আমাদের জীবনের গল্প করার বিষয়বস্তু ফুরিয়ে এসেছে বহুদিন। সুতরাং রাত 8টা বাজার আগেই ঘুমে ঢুলতে শুরু করলাম দুজনেই। খানিকটা এমনি ঢোলার পর দুজনেরই প্রায় এক সময়ে মনে হলো এমন কুঁড়ের মতো বসে থেকে লাভ কি, মিছিমিছি প্রসাদটাকে করকরে করা। এখানে এসেছি তো বিশ্রাম করার জন্যই, একটু আগে শুয়ে পড়লে আর দোষ কি? এখানেও যে কলকাতার মতো ঘড়ি ধরে 10টায় খাওয়া আর 11টায় শুতে যাওয়া বজায় রাখতে হবে এমন কোনো আইন তো নেই। চিন্তা মাত্রই কাজটা সেরে ফেললাম, খাওয়া দাওয়া চুকিয়ে শুয়ে পড়লাম। তখনও রাত 9টা বাজেনি। আলোটা আর নেভানোর চেষ্টা করলাম না, কমাতেও সাহস হলো না। এমনিতেও টিমটিম করছে, যেটুকু আছে সেটুকুও যদি যায়, যা মাথা পাগলা লণ্ঠন আমাদের দ্বারা আর জ্বালানো সম্ভব হয়ে উঠবে না। তার চেয়ে বরং যেমন জ্বলছে জ্বলুক, এই আলোতে আমাদের ঘুমের ব্যাঘাত হবে না। শুধু এই কেরোসিনের গন্ধটাই যা একটু অসহ্য। প্রথমটায় অত বুঝতে পারিনি। ঢেউ ভাঙায় এমন প্রবল শব্দ হলো এই সময় যে অন্য কোনো শব্দ কানে যায়নি, অথবা অন্য কোনো শব্দ তরঙ্গ ভাঙার শব্দ থেকে পৃথক করে নেওয়া যায়নি। সে শব্দে তো আমরা অভ্যস্তই, সে শব্দের মধ্যেই তো ঘুমিয়েছি। তবে এমন ঘুমটা হঠাৎ ভেঙে গেল কেন? দুজনেরই প্রায় একসঙ্গে ঘুমটা ভেঙেছে, আর একই সঙ্গে লক্ষ্য করেছি ঘরটা অন্ধকার। লণ্ঠনটা এর মধ্যে কখন জানি নিভে গেছে। আশ্চর্য, নিজে দাঁড়িয়ে তেল ভরিয়েছি, এর মধ্যে তো নেভার কথা নয়। আর তাছাড়া কেরোসিনের এমন তীব্র গন্ধই বা কেন? ওগো শুনছো, আলোটা নিভলো কেন? পাশ থেকে ফিসফিস করে উঠল গিন্নি। কি জানি, ও সলতেটা বোধহয় ছোট ছিল, অত লক্ষ্য করা হয়নি তখন। জোর করেই একরকম আশ্বস্ত করার চেষ্টা করলাম তাকে। নিজে অতটা নিশ্চিন্ত হতে পারি না, কারণ যা মৃদুভাবে জ্বলছিল তাতে তেল এমন কিছুই পোড়ার কথা নয়। সলতে যত ছোটই থাক, গোড়াতে যদি জ্বলে থাকে এখনো জ্বলা উচিত। তবু তখনও ঘুম ভাঙার কারণটা বুঝতে পারিনি, অথবা কোনো বিশেষ কারণে যে ঘুম ভেঙেছে তাও বুঝিনি। বুঝলাম একটু পরে। এবার আর একটা শব্দ হলো, কিন্তু শব্দটা ঢেউ ভাঙার শব্দ বলে মনে হলো না। ঢেউ ভাঙার শব্দের সাথে আলাদা করে নিতেও অসুবিধে হলো না খুব একটা। এ ধরনের কোনো শব্দ এর আগে তো শুনিনি, এমন ভয়াবহ, গম্ভীর,
বহুদিন আগে বিহারের সেই প্রচণ্ড ভূমিকম্পের সময় বিহারের একটা শহরে ছিলাম। তারও 10 বছর আগে 1924 সালে যমুনার বন্যার সময় বৃন্দাবনে ছিলাম। দুদিনই অল্পের জন্য প্রাণে বেঁচেছিলাম। কিন্তু যে কথা বলছিলাম, বড় পাকা বাড়ি ভেঙে পড়ার শব্দ ঢের শুনেছি। মনে হলো এই গোটা বাড়িটার যেন হাড়মর্মণি ব্যারাম ধরেছে, অথবা এই প্রকাণ্ড পাথরের বাড়িটাকে কে যেন বজ্র মুষ্টিতে পিষে দিচ্ছে। তারই হাড়গোড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে। মাত্র কয়েক মুহূর্ত, কিন্তু তাতেই যেন বুকের স্পন্দন থেমে গেল, দেহের রক্ত হিম হয়ে গেল কিছুকালের জন্য। এমন ভয়ঙ্কর, এমন পৈশাচিক, অথচ এত গম্ভীর একটা শব্দ, ঠিক যে কি শুনলাম তা কাউকে বোঝাতেও পারবো না কোনোদিন। সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ নয়, এমনকি বাড়ি ভেঙে পড়ার শব্দও এটা নয়। তবে তবে এটা কি? সত্যিই কিছু শুনেছি তো, নাকি এও স্বপ্ন? কিছুই যেন বুঝতে পারছি না। মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। কোনো একটা সুস্পষ্ট চিন্তার সূত্র যে ধরব সেটাও পারছি না। জড়সড় হয়ে পড়ে রইলাম দুজনেই। ভয় যে এর আগে পাইনি তা নয়, কিন্তু যথার্থ ভয় পাওয়া কাকে বলে আজ তা বুঝলাম। আর ভয় পেলে মানুষ যে এমন পাথর হয়ে যায়, ভয়ে যে এমন একটা শারীরিক কষ্ট হয়, তাও আজ প্রথম অনুভব করলাম। ঘরের মধ্যে হু হু করে উদ্দাম সমুদ্রের হাওয়া বইছে ঝড়ের মতো। ঘরে শুয়েও শীত করছিল সেই হাওয়ায়। কিন্তু এখন ঘামে বালিশ বিছানা সব ভিজে গেছে। মনে হলো কোথাও কোনো হাওয়া নেই। প্রাথমিক বিহ্বলতা কেটে যেতেই কিন্তু মানুষের সহজাত আত্মরক্ষার চিন্তাটা প্রবল হয়ে ওঠে। অত ভেবেচিন্তে কিছু হয় না। হয়তোবা এটাও ভয়েরই আর একটা চেহারা। জোর করেই যেন হাত পা সক্রিয় করে তুলে এক ঝটকায় বালিশের তলা থেকে টর্চটা টেনে বের করে একেবারে উঠে দাঁড়ালাম। টর্চটা জ্বলে উঠতে আরও খানিকটা সম্বিত ফিরে এলো। ভালো করে তাকিয়ে দেখলাম ঘরটার দিকে। না, দরজা জানালা যেমন বন্ধ ছিল তেমনই আছে। ঘরের মধ্যে অন্য কোনো লোকও ঢোকেনি। সেই সঙ্গে হ্যারিকেনটা নিভে যাওয়ার কারণটাও বুঝলাম। লণ্ঠনটা বোধহয় ফুটো ছিল। মাটি, ময়দা বা সাবান কিছু একটা দিয়ে টিপে কাজ চালিয়ে নিচ্ছিল। এখন হয়তোবা লণ্ঠনটা তেতে ওঠার জন্য সেই তাপ্পিটা খসে পড়ে গেছে। এছাড়া এভাবে ঘরময় তেল ছড়াবার আর কোনো কারণ থাকতে পারে না। সব তেলটুকু বেরিয়ে যাওয়ার জন্যই আলোটা নিভে গেছে। আমার এইভাবে উঠে পড়া এবং আলো জ্বালায় গিন্নি কিছুটা প্রকৃতিস্থ হলো। সেও তাড়াতাড়ি উঠে কুলুঙ্গি থেকে দেশলাইটা নিয়ে মোমবাতি জ্বালাতে গেল। কিন্তু তাতে দুরকম বাধা পড়ল। প্রথমত, দেশলাই এভাবে নোনা হাওয়ায় বাইরে ফেলে রাখা উচিত হয়নি। তাও গোটা 5-6 কাঠি নষ্ট করে যদিও বা একটা জ্বালাতে পারল, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর মোমবাতির সলতে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হলো না। দমকা বাতাসে নিভে গেল তখনই। মিথ্যে বলবো না, কথাটা আমার মাথাতেও আসেনি। জানালা বন্ধ না করে এখানে আলো জ্বালানোর চেষ্টা করাই মূর্খতা। সে কথাটাই এবার ওকে বললাম। শোনো, এভাবে জ্বলবে না, আগে জানলা দুটো বন্ধ করো। মিছিমিছি দেশলাইয়ের কাঠি খরচ করে লাভ কি? ও কটা তো এখনই শেষ হয়ে যাবে। আমি আলো ফেলছি, তুমি জানলাগুলো বন্ধ করে এসো। গিন্নিও ব্যাপারটা বুঝল। সে বিনা বাক্য ব্যয়ে দেশলাইটা বিছানায় ফেলে এগিয়ে গেল জানলাটা বন্ধ করতে। এগিয়ে গেল বলা বোধহয় ভুল হবে। সবেমাত্র সেদিকে ঘুরেছে এবং সঙ্গে সঙ্গে ভয়ার্ত অস্ফুট একটা শব্দ করে থমকে দাঁড়িয়ে পড়ল। এবার তার মুখের ওপর আলো ফেলে দেখি সমস্ত মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছে। চোখ দুটো যেন ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। জানালার দিকে ভয় পাওয়ার মতো কি এমন থাকতে পারে?
তবে কি বারান্দার বাইরে কিছু দেখলো? তাড়াতাড়ি সেদিকে ছুটে যেতে গিয়ে আমিও বুঝলাম ব্যাপারটা, আর বলাই বাহুল্য আমিও কিছুক্ষণের জন্য আবার অনড় পাথর হয়ে গেলাম। যখন আমরা শুতে যাই তখন কেন সারা দিন ধরেই লক্ষ্য করেছি আমাদের চৌকি থেকে জানালাটা অন্তত 6 হাত মতো দূরে ছিল। এখন দেখছি 1 হাতও নেই। স্তম্ভিত বিহ্বলভাবেই আড়ষ্ট হাতটা ঘুরিয়ে দেখে নিই আরেকবার। শুধু ওদিকের জানালাই নয়, চারিদিকের দেওয়াল ও জানালা যেন বড় কাছে চলে এসেছে। সমস্ত দিন যে ঘরে ছিলাম সেই বিরাট হলঘরটার আর কোনো অস্তিত্বই নেই। বর্তমানে তার সিকিতে মাত্র দাঁড়িয়েছে, কিন্তু তাও রইল না বেশিক্ষণ। হঠাৎ আবার সেই ভয়ঙ্কর শব্দ উঠল। বাড়িটার পাষাণ দেহ যেন কোনো অদৃশ্য অশরীরী শক্তি তার বজ্র মুষ্টিতে চেপে ধরছে। পাথরের হাড়ও মর্মর শব্দে ভেঙে পড়ছে। তারই মধ্যে চোখে পড়ল, চোখ না পড়েও উপায় ছিল না অবশ্য, কারণ বড় কাছে এসে পড়েছে দেওয়ালগুলো। স্পষ্ট দেখলাম আমাদের সামনের দেওয়ালটা একটু একটু করে আমাদের দিকেই এগিয়ে আসছে। অর্থাৎ বাড়িটাকে কেউ চেপে ধরেনি, এই পাষাণপুরী তার প্রস্তর কঠিন মুঠোতে আমাদের চেপে ধরার চেষ্টা করছে। ঘরটা ক্রমশ আরো ছোট হয়ে আসছে। প্রথম সচেতন হয়ে উঠল আমার গিন্নি। সে পাগলের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়ল দরজাটার ওপর। হাতড়ে হাতড়ে খিল খুলে এক হাতে আমার হাত ধরে টানতে টানতে বেরিয়ে পড়ল ঘর থেকে। বাইরের বারান্দাও সরু হয়ে এসেছে ততক্ষণে। আমার টর্চের ক্ষীণ আলোতে স্পষ্ট দেখলাম একটু একটু করে আরো সরু হচ্ছে। কোনো মতে সামলে সে এবং আমি ছুটতে ছুটতে গিয়ে সিঁড়ি ধরলাম। উঁচু বাড়ির প্রশস্ত ঘোরানো সিঁড়ি কেমন যেন সরু হয়ে এসেছে। একজনের যাওয়াটাই কষ্টকর। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে রেলিংয়ের আর দেওয়ালের জাঁতাকলে আটকে যাব যদি ঠিকমতো নামতে না পারি। যদি কোথাও তাড়াহুড়ো করে পা পিছলে যেত তাহলে নির্ঘাত আটকে যেতাম। নেহাত গুরুবল বা জগন্নাথের কৃপা, সে কথা আজ স্বীকার করছি। সেই মুহূর্তে জগন্নাথ, রাম, কোনো ঠাকুর দেবতার কথাই মনে পড়েনি। সেই ভয়ঙ্কর বিপদকালে যেটা সবচেয়ে মনে রাখা দরকার, গুরুদত্ত বীজ মন্ত্র উচ্চারণ করার কথাও মনে পড়েনি তখন। কোনো মতে ধাপগুলো পেরিয়ে এসে নিচের বারান্দা এবং সেখান থেকে এক লাফে বাড়ির বাইরে উঠোনে এসে পড়লাম। এতক্ষণ অবধি গিন্নি চৈতন্য হারায়নি বা আমার হাতের মুঠো আলগা করেনি, কিন্তু এখন নিরাপদ মুক্তির মধ্যে এসে সে অজ্ঞান হয়ে পড়ল। আমিও যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম। সেখানেই সেই বালির ওপর আমিও এলিয়ে পড়লাম তখনই। তারপর আর কিছু জানি না। ওপরে তারা ভরা আকাশও চোখের সামনে অন্ধকারে মিশে একাকার হয়ে গেল। আর কোনো জ্ঞান আমার ছিল না। যখন নিজের পারিপার্শ্বিক সম্বন্ধে সচেতন হয়ে উঠলাম তখনও দিনের আলো ঠিকঠাকভাবে ফোটেনি, কিন্তু রাতের অন্ধকার বিবর্ণ হয়ে এসেছে। সকাল হতে খুব একটা বেশি দেরি নেই বুঝতে পারলাম। ধর্মর করে উঠে বসতেই নজরে এলো গিন্নি তখনও সেই একইভাবে পড়ে রয়েছে, আর আমাদের থেকে কিছু দূরেই প্রশান্ত মুখে একটা ঘটি হাতে বসে আছে কীর্তনচন্দ্র। ঘটি করেই বোধহয় জল এনেছিল, কারণ উঠে বসার সঙ্গে সঙ্গে টের পেয়েছি আমার মাথা থেকে কপাল ও ঘাড় বেয়ে জল গড়াচ্ছে। তার মানে কীর্তনই চোখে মুখে জল ছিটিয়ে দিয়েছে, এবং সেই জন্যই সম্বিত ফেরা সম্ভব হয়েছে এত তাড়াতাড়ি। এতক্ষণের দুঃসহ আতঙ্ক ওই লোকটাকে দেখে কিছুটা ভরসা পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্বিষহ উন্মত্ততায় পরিণত হলো। যা মুখে এলো তাই বলেই লোকটাকে গালাগালি দিলাম। সে গালিগালাজ আর আমার উষ্ণ কণ্ঠস্বরে গিন্নি ও চৈতন্য ফিরে পেয়ে উঠে বসল, কিন্তু কীর্তনচন্দ্রকে বিন্দু মাত্র বিচলিত হতে দেখলাম না।
খানিকক্ষণ পরে কিছুটা ধাতস্থ হয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, কীর্তন, এটা কি ছিল? হ্যাঁ, কি ছিল এটা? মুখর জানবে। অর্থাৎ সে কিছুই জানে না। আমরা কি তাকে জিজ্ঞেস করে কোনো খোঁজ খবর করে এসেছিলাম? তার মতামত জানতে চেয়েছিলাম? এ বাড়িতে যে ভূত আছে সে কথা তো সকলেই জানে, নইলে বাড়ি বিক্রি হয় না কেন, ভাড়াটে আসে না কেন? আর এত বড় বাড়ি খালি পড়ে থাকতেও সে ওই ঝোপঝাড়ে বাস করে কেন? রাত্রির ভয়াবহতা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য এবং অবাস্তব বলে মনে হলো। সূর্যের কিরণে তেমনি ঝলমল করে বাড়ি, তেমনি প্রশান্তি তার চারিদিকে এবং তার মধ্যেও। বারান্দা তেমনি প্রশস্ত যেমন কাল সকালে দেখেছিলাম, সিঁড়িও তেমনই আছে। গত রাত্রে সেই সব পরিবর্তনের চিহ্ন মাত্র নেই। আমি হয়তো মালপত্রের জন্য আর ভেতরে ঢুকতাম না, কিন্তু গিন্নি দেখলাম আমার থেকেও বেশি ভরসা রাখে। সে কীর্তনকে সঙ্গে নিয়ে তাকে সবার আগে রেখে দুর্গানাম জপ করতে করতে ভেতরে ঢুকল। অগত্যা আমাকেও ওদের পিছু পিছু যেতে হলো। ভেতরে গিয়ে দেখলাম তেমন কোনো পরিবর্তনই নেই। আমাদের শোবার ঘরও তেমনি মাঠ ময়দানের মতো ফাঁকা পড়ে আছে। এমনকি বিছানার উপর দেশলাই বাক্সটাও পড়ে রয়েছে। সেদিকে চেয়ে সবটাই একটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। সেই দিকবিদিক জ্ঞানশূন্য ভয়টা নিতান্তই ছেলে মানুষই বলে মনে হলো, হাস্যকর ছেলে মানুষই। শুধু একটা ব্যাপার ছাড়া, হ্যারিকেনে তেল যে সবটুকু নিঃশেষ হয়ে বেরিয়ে বহু দূর পর্যন্ত মেঝেতে পরিব্যাপ্ত হয়ে আছে, সেটা স্বপ্নও নয়, কল্পনাও নয়। হ্যারিকেনটা তুলে দেখলাম কোথাও কোনো তাপ্পি খসে যাওয়ার চিহ্ন মাত্র নেই। এমনকি কোনো ফুটোও চোখে পড়ল না। সলতেটাও অনেকটাই বড়, এক ফোঁটা তেল থাকলেও জ্বলত। তবে এসব তথ্যের উত্তর খোঁজার মতো মানসিক অবস্থা তখন আমাদের ছিল না। রিক্সা ডেকে তাদের সাহায্যে এই মালপত্রগুলো গুছিয়ে নিয়ে এক রিক্সার মাল দুই রিক্সায় চাপিয়ে দিয়ে চলে গেলাম সোজা হোটেলে। জায়গা না পাই তো সেদিনের ট্রেনেই ঘরের ছেলে ঘরে ফিরব, হাওয়া খেয়ে আর কাজ নেই। সৌভাগ্যক্রমে বিজয়দার হোটেলেই আগের দিন সন্ধেতেই একটা ঘর খালি হয়েছে। সকালে তখনও এক্সপ্রেসের যাত্রীরা আসেনি, তাই নির্বিবাদে ও নির্বিঘ্নে একটা আশ্রয় পাওয়া গেল। বিজয়দা প্রথমটা হেসে উড়িয়ে দিয়েছিলেন সবটাই আমাদের নিজেদের কল্পনা বলে। অত বড় বাড়িতে দুটি প্রাণী থাকা বলেই অকারণে ভয় পেয়েছি আমরা। কিন্তু কীর্তনচন্দ্রের দুটি মোক্ষম যুক্তি প্রয়োগে তিনিও মানতে বাধ্য হলেন যে কথাটা আগেই ভেবে দেখা উচিত ছিল। কীর্তন বলল, এই ভিড়েও এত বড় বাড়ি ভাড়া হয় না কেন? হ্যাঁ, অন্তত কোনো হোটেলও তো নিতে পারতো। তাছাড়া বাড়িটা মেরামত করতে খুব কম করেও 8-10 হাজার টাকা খরচ হয়েছে মালিকের। সে জায়গায় ওরা দাম দিয়েছে মাত্র 30,000। তবু বিক্রি হয় না কেন? বিজয়দার অবশ্য এ ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় তেমন ছিল না। তিনি তার বাজারহাট, বোর্ডার এবং হোটেল রক্ষার শত শত আলাপ আলোচনার মধ্যে প্রায় তখনই ভুলে গেলেন ব্যাপারটা। কিন্তু আমরা অত সহজে তা ভুলতে পারলাম না। বিশেষ করে সেই রাত্রের সেই বিভীষিকা আমার গিন্নিকে রীতিমতো কাবু করে ফেলেছে। পরদিন সকালে নিরাপদ আশ্রয়ে এসে রীতিমতো ভেঙে পড়েছে। তা সত্ত্বেও তার কৌতূহল প্রবল। সে আরও অবিরত আমাকে খোঁচাতে লাগল কীর্তনচন্দ্রকে ধরে রহস্যটার ইতিবৃত্ত আবিষ্কার করতে। অবশেষে একদিন সকালে সত্যি সত্যি রওনা হলাম আমি। চেপে চুপে ধরলাম কীর্তনচন্দ্রকে। প্রথমটা সে কিছুতেই বলতে চায় না, সেই এক কথা বলে যায়, ও মুখ কিছু জানি না, মুখ আর জানবে। শেষে অনেক চেষ্টার পর পকেট থেকে একটা 5 টাকার নোট বের করে দেখাতে কাজ হলো। কীর্তনচন্দ্র একটু ভিজল। তারপর আমরা পুরো ঘটনাটা শুনলাম। কীর্তন বলল, বর্তমান মালিকদের আগের সময়কার মালিকের ঘটনা। সে প্রায় 40 বছর আগের কথা। হ্যাঁ,
এবারই আর প্রাসাদ করেছিলেন পূর্ববঙ্গের এক জমিদার। বিপত্নিক ভদ্রলোক, 65 বছর বয়স্ক ছিলেন। ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে অন্য গ্রামে এক দরিদ্র ভদ্রলোকের কন্যাকে একেবারে বিয়ে করে ফিরেছিলেন। মেয়েটি নাকি অসামান্য সুন্দরী ছিল, বয়স ছিল 18-19। মেয়ের বাবা নগদ 20,000 টাকার লোভ সামলাতে না পেরে এই কাজ করেছিলেন। মেয়ে ললিতা ঋণগ্রস্ত বাবা আর তার আরো 3টি অবিবাহিত মেয়ের মুখের দিকে চেয়ে নিজে থেকেই এই আত্মদানে রাজি হয়েছিল। তার নাকি তত দোষ ছিল না, সে সত্যই আত্মদান হিসাবে নিয়েছিল। বৃদ্ধ স্বামীকে সেবা যত্ন করতে কোনো ত্রুটিও করেনি সে। গোলমাল বাঁধল অন্য জায়গায়। প্রথমটা নতুন মা নিয়ে ঘরে আসাতে বঙ্গচন্দ্রবাবুর পুত্রকন্যারা একেবারে বেঁকে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে তার ছোট ছেলে, যার জন্য পাত্রী দেখতে গিয়ে এই কাজ করেছিলেন বঙ্গচন্দ্র। সে নাকি দা নিয়ে কাটতে গিয়েছিল বৃদ্ধ বাবাকে। শেষ পর্যন্ত ললিতারই চোখের জলে সবাই শান্ত হয়। ললিতা নাকি সকলের হাতে পায়ে ধরে বঙ্গচন্দ্রকে বাঁচায়, পুত্র ও পুত্রবধূদের মন জয় করে নেয়। কিন্তু সেই ছোট ছেলে আনন্দই ক্রমে ক্রমে নতুন মার একটু বেশি অনুরক্ত হয়ে পড়ে। ললিতা প্রথমটায় এই ঘনিষ্ঠতা এড়িয়ে চলত, কিন্তু শেষে সেও একটু নরম হয়ে পড়েছিল। আনন্দ বোঝালো যে ললিতার উপর তার ন্যায়সঙ্গত ও ধর্মত দাবি আছে। তারা কিছু অন্যায় করছে না, বাপের অন্যায়ের প্রতিকার করছে মাত্র। ব্যাপারটা বেশি দিন চাপা রইল না। বঙ্গচন্দ্র স্ত্রীকে নিয়ে দেশ ত্যাগ করলেন। কলকাতা এলেন, সেখান থেকে কাশী, সেখান থেকে বোম্বাই, কিন্তু কোথাও গিয়ে নিশ্চিন্ত হতে পারলেন না। সন্দেহ জিনিসটাই এমন যে একবার মাথায় ঢুকলে ব্যাধি বিশেষের বীজাণুর মতো ক্রমশ ছড়িয়ে পড়ে, কিছুতেই নিঃসংশয় হতে দেয় না মানুষকে। হ্যাঁ, শেষে বঙ্গচন্দ্রের এমন দশা হলো যে কোনো শহরে গিয়েই তিনি শান্তি পান না। যে কোনো তরুণ ভদ্র সন্তান দেখলেই মনে করতেন সে ললিতার সঙ্গে লুব্ধ, আর ললিতাও তার প্রতি অনুরক্ত। ঘুরে বেড়াতে বেড়াতে তার মনে পড়ল পুরীর এই বাড়ির কথা। তৈরি করার পর একবার মাত্র এসেছিলেন। নির্জন জায়গা, কাছাকাছি বিশেষ কোনো লোকবসতিও নেই, এইখানটাই নিরাপদ মনে হলো তার। কিন্তু ললিতাও তখন ক্ষিপ্ত হয়ে উঠেছে। লালসা নয়, স্বামীর প্রতি প্রতিহিংসার আক্রোশে অগ্রপশ্চাৎ ভবিষ্যৎ কোনো জ্ঞানই তার নেই। বঙ্গচন্দ্র সঙ্গে চাকর রাখতেন না। এখানে এসেও স্থানীয় দাসী সংগ্রহ করেছিলেন একটি কাজকর্মের জন্য, কিন্তু তার নিজের কতগুলো ব্যক্তিগত সেবার অভ্যেস ছিল যা দাসীর দ্বারা পাওয়া সম্ভব নয়। জিকে দিয়েই একটি নুলিয়াকে ডেকে আনার ব্যবস্থা করেছিলেন। প্রতিদিন সে এসে তেল মালিশ করে বঙ্গচন্দ্রকে সমুদ্রে স্নান করিয়ে আনবে বলে, সেই আবার বিকেলে এসে পা টিপে দিয়ে যেত। অন্য কোনো পুরুষের অভাবে ললিতা সেই নুলিয়াকেই অবলম্বন করল। তার পক্ষে তো এ আশার থেকেও বেশি কিছু পাওয়ার সৌভাগ্য। প্রথমটা বঙ্গচন্দ্র ততটা বোঝেনি। ললিতা যে এত নিচে নামবে এ কল্পনাটাও করতে পারেনি। যখন টের পেলেন, শঙ্কর মাছের চাবুক দিয়ে মেরে স্ত্রীকে ক্ষতবিক্ষত করে দিলেন। সিগারেট পুড়িয়ে মুখের 4-5 জায়গায় ছ্যাঁকা দিয়ে মুখটাকে বিকৃত করে তুললেন। নুলিয়াকেও লাথি মেরে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে। নুলিয়া তার নিজের অপমানের থেকেও ললিতার প্রতি অত্যাচারে ক্ষেপে গেল। ললিতাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলেন বঙ্গচন্দ্র। নিজে একা এই ঘরটাতে শুয়েছিলেন যেটাতে তোমরা ছিলে। পান্ডাকে বলেছিলেন একটা দারোয়ানের কথা, কিন্তু অত কিছু কি আর এক রাত্রে পাওয়া যায়? তবে তিনি নিশ্চিন্ত ছিলেন, তার
তার বালিশের নিচে একটা রিভলভার থাকে। মজবুত দরজা বন্ধ করে শোবেন, কি আর করবে তারা? নুলিয়াও সেটা জানতো। সে এক অদ্ভুত পথ পার করলো। পাঁচিল দেওয়ার জন্য ইট আনা হয়েছিল, সঙ্গে চূর্ণ ছিল নিচের ঘরে। ললিতাকে মুক্ত করে দিয়ে দুজনে রাতারাতি চুনবালি দিয়ে ওই ঘরের দরজা ওর জানলা গেঁথে নিশ্চিদ্র করে দিল। আগে জানলা, পরে দরজা। জানলা বন্ধ করতেই ঘুম ভেঙে গেছিল বুড়োর। আগেই ভাঙতো, কিন্তু ঘুমের ওষুধ খেতেন বলে এমন অস্বাভাবিক গাঢ়ভাবে ঘুমোতেন। হাওয়া বন্ধ হতে তবে ঘুম ভেঙেছিল। তখন দরজা গাঁথা চলছে। বাইরের থেকে আগেই শেকল তুলে দিয়েছিল এরা। বুড়ো মানুষের চিৎকার কান্নাকাটি বিশেষ বাইরে পৌঁছয়নি, আর পৌঁছবেই বা কি করে? শুনবে কে? সেটা বর্ষাকাল, পুরীতে লোক এমনিতেই কম। তাছাড়া তখন এদিকে অত বাড়িও হয়নি, বহু দূরে দূরে দু একটা বাড়ি, তার মধ্যেও লোকজন তেমন ছিল না। পরের দিন পান্ডা এসেছিল। ললিতা নিজেই ছিল। দু একটা কথা বলে বিদায় করে দিয়েছে। স্টোভে পুড়ে গিয়েছে বলে নিজের অবস্থা সে সামলে নিয়েছে। জিকে আগের দিনই বিদায় করে দিয়েছিলেন বঙ্গচন্দ্র। এদের কথা জানতো, তবু তাকে জানায়নি বলে। নতুন জি পান্ডার এনে দেওয়ার কথা ছিল। ললিতা সেটাও বন্ধ করে দিল জি পাওয়া গেছে বলে। এরপর 2-3টা দিন ওরা এখানেই থাকে। ওদের মনে শান্তি ছিল না, কারণ বঙ্গচন্দ্র নাকি ওই অবস্থাতেও পুরো 2 দিন বেঁচেছিলেন। তার ক্ষীণ কণ্ঠস্বর ও দরজা ধাক্কানোর শব্দ বাইরের কেউ না শুনুক, ওরা ঠিক শুনেছে। অবশেষে এক সময় সেসব শব্দই নীরব হয়ে গেছে, কিন্তু ওদের কান নীরব হয়নি সম্ভবত। ক্রমাগত সেই আর্তনাদ আর বিলাপ ওদের কানে বেজেই চলেছে। আর তাছাড়া নিজেদের ভবিষ্যতের চিন্তাটাও তার বাস্তব চেহারা নিয়ে এবার ওদের সামনে দাঁড়িয়েছে। শেষে দুজনেই নাকি এ বাড়ির অন্য ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ডাক্তারদের অনুমান ললিতাই প্রথমে, নুলিয়া পরে। বেশ কয়েকদিন পর পান্ডাই খবর নিতে এসে আবিষ্কার করেছিল এই ব্যাপার। সেই পুলিশে খবর দিয়েছিল। পুলিশ এসে দেওয়াল ভেঙে বঙ্গচন্দ্রের গলিত সব দেহ উদ্ধার করেছিল। তার ছেলে মেয়েরাও এসেছিল, সৎকার ইত্যাদি করেই চলে গেছিল। তারা এ বাড়ির জন্য আর কিছুই করেনি। যুদ্ধ বাঁধতে প্রথম সুযোগই বেচে দিয়ে নিশ্চিন্ত হয়েছিল। কিন্তু তার পরের মালিকেরা অত সহজে রেহাই পায়নি। অনেক চেষ্টা করেছেন ভাড়া দেওয়ার কি বিক্রি করার, কোনোটাই হয়নি। কোনো ভাড়াটেই এক রাত্রের বেশি টিকতে পারেনি। আর সেই জন্যই দুর্নাম ছড়িয়ে পড়ায় এ বাড়ি বিক্রিও হয়নি। কীর্তনের অনুমান, যদি আমরা টিকে যাই তো সেই কথাটা প্রচার হলে হয়তো বিক্রির সুবিধে হবে। এই লোভেই ভীম আমাদের এখানে এনে তুলেছিল। ভীম নাকি একটা বড় সাইড বিজনেস, মানে বাড়ির দালালি করে। তবে সেটা অনুমানই, কারণ এরপর আমরা যে কদিন ছিলাম ভীমের টিকিটিও খুঁজে পাইনি। তাকে নাকি জরুরি কাজে দেশের বাড়িতে যেতে হয়েছিল। তার ভাই দুধের যোগান দিতে এসে সেই রকম অজুহাতই দিয়েছে। এতক্ষণ আপনি শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের কাহিনী পাষাণের ক্ষুধা। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। বিজয় এবং কীর্তনচন্দ্রের ভূমিকায় অভিক, ভীমের চরিত্রে অপূর্ব, গিন্নির ভূমিকায় রীতি, গল্পের কথকের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।